বর্ষার গভীর রাত। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে। আকাশে থাকা কালো মেঘ নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছে। আজ আমাবস্যা। মেঘ সরে গেলেও চাঁদের দেখা মিলবে না। ক্ষণে ক্ষণে মেঘের গর্জনে আলোকিত হচ্ছে চারিদিক। কিছুক্ষণের মধ্যেই আবার হয়তো বৃষ্টি নামবে। চারিদিকে একটা অলৌকিক নিস্তব্ধতাকে প্রত্যুত্তর জানাচ্ছে বয়ে চলা শীতল ঠান্ডা বাতাস। বনের রাস্তা দিয়ে একা হেঁটে চলেছে মাধব। সঙ্গী বলতে একটা 5 সেলের টর্চ, কাঁধে একটা ঝোলা এবং ছাতা। গন্তব্য ভুবনডাঙ্গা গ্রাম। পাশের গ্রামে মাধবের মেয়ের শ্বশুর বাড়ি। মেয়ের বিয়ে হওয়ার পর থেকে মাধবের মেয়ের শ্বশুরবাড়ি দেখার সুযোগ হয়নি, তাই সে সেখানে নিয়ে গিয়েছে মেয়ের সাথে দেখা করতে। বৃষ্টির জন্য পথে আটকে পড়ায় বেশ দেরি হয়ে গেছে, তাই সে দ্রুত পা চালাতে থাকলো। কারণ সে শুনেছে এই বনটা নাকি বিশেষ ভালো নয়। এই গভীর রাতে বনের পথ দিয়ে সে একাই হেঁটে চলেছে, যেখানে ক্ষণে ক্ষণে শোনা যায় মৃত্যুর পদধ্বনি। যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। কিন্তু সেসব অগ্রাহ্য করে মাধব এগিয়ে চলেছে বাড়ির উদ্দেশ্যে। ঠান্ডা বাতাসে মন এবং প্রাণ দুই জুড়িয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় গিয়ে মাধব দাঁড়িয়ে পড়ল। কেউ কি তার পিছু নিচ্ছে? মাধবের মনে হলো কেউ একজন পিছু পিছু আসছে ওর। ও পেছনে ঘুরে তাকাতেই যেন অদৃশ্য হয়ে গেল। মাধব পেছন ঘুরে বলল, এই কে রে ওখানে? কোনো জবাব পেল না মাধব। শুধু পেছনে দেখল নিকষ কালো অন্ধকার। অন্ধকারের মধ্যে তাকিয়ে থাকতে থাকতে মাধবের মনে যেন অশরীরীর উপস্থিতির সম্ভাবনা জন্ম নিল। এই এত রাতে বনের মধ্যে কেই বা আসবে? এটা হয়তো তার মনের ভুল। মনে মনে এইসব ভাবতে ভাবতে সে আবার হাঁটা শুরু করলো। আর কিছুক্ষণের পথ, তারপরেই সে বাড়ি পৌঁছে যাবে। মাধবের গ্রামের নাম ভুবনডাঙ্গা। পাহাড়ের নিচে গড়ে ওঠা এই সুন্দর গ্রামটার পাশ দিয়ে বয়ে চলে গেছে চন্দ্রবতী নদী। সবুজে ভরা মাঠের দুপ্রান্তে তাকালে শুধু দেখা যায় দিগন্তের পাহাড়ের গায়ে আড়াল হওয়া সূর্যের দিনের শেষ আলো। গরুর গাড়ির হালকা দুলুনি চলে চলা এবং নদীতে মাঝি ভাইদের নৌকা যেন গ্রামটাকে অন্য মাত্রায় দান করেছে। কিন্তু সেসব এখন অতীত। সেই ভুবনডাঙ্গা গ্রামের জৌলুস আগে যে পরিমাণে ছিল তার কিছুই এখন অবশিষ্ট নেই। পাহাড়ের নিম্ন প্রান্তে অবস্থিত এই সুন্দর গ্রামটায় যে কজন মানুষ বেঁচে রয়েছে তারা বলেন এর জন্য দায়ী নাকি অসত্য গাছের ওই ডাইনি। মাধব এসবে বিশ্বাস করে না। তার বিশ্বাস গ্রামটা নাকি ফাঁকা হচ্ছে, তার কারণ এই গ্রামে তেমন বেশ কিছু সুযোগ সুবিধে নেই এবং তার ফলে বাকি মানুষেরা শহরে চলে গেছে। এইসব ভাবতে ভাবতেই কখন যে মাধব একটা অসত্য গাছের কাছে চলে এসেছে সে বুঝতে পারেনি। হঠাৎ একটা পাথরে হোঁচট খেতেই মাধবের সম্মিত ফিরে এলো। হোঁচট খেয়ে পড়ে যেতেই টর্চের আলোয় সামনের দিকে দেখল একটা অসত্য গাছ। সে দেখে বলল, আরে এই যে একটা অসত্য গাছ, কিন্তু বন দিয়ে আমার বাড়ি যাওয়ার পথে তো কোনোদিনও এই অসত্য গাছটা পড়তো না।
তবে কি আমি পথ হারিয়েছি? মাধব ভেবে পায় না এরপর সে কি করবে। এত রাতে কি করে খুঁজে পাবে বাড়ি যাওয়ার পথ। হঠাৎ একটা কান্নার শব্দ শোনে মাধব। এত রাতে বনের মধ্যে কাঁদছে কে? টর্চ হাতে অশ্বত্থ গাছটার দিকে একটু এগোতেই একটা অদ্ভুত দৃশ্য দেখল মাধব। গাছের নিচে একটা বুড়ি বসে আছে এবং দেখে মনে হচ্ছে সেই যেন কাঁদছে। বয়স দেখে আন্দাজ হয় 70 পার করেছে, কিন্তু একটু আগে অবধিও তো গাছটার নিচে কেউ ছিল না। তবে এই বুড়ি এখানে এলো কি করে? কৌতূহলী হয়ে মাধব গাছের নিচে যেতেই সে ওই বুড়িকে প্রশ্ন করল, ও বুড়ি, তুমি এত রাতে গাছের নিচে বসে কাঁদছো কেন? বুড়ি নিজের কান্না থামালো। প্রথমে কিছুই উত্তর দিল না। মাধব আবার একই কথা বলাতে সে গম্ভীরভাবে বলে উঠল, খিদে খিদে। বুড়ির কণ্ঠস্বরটা মাধবের ভারী অদ্ভুত ধরনের মনে হলো, যেন সে অনেক দিন ধরে কোনো খাবার খায়নি। তুমি তা বলে এত রাতে তুমি বনের মধ্যে বসে এই অশ্বত্থ গাছের নিচে কাঁদছো? তুমি জানো না এই গাছের নিচে সন্ধ্যার পর থাকা ভালো না? শুনেছি এই গাছেই নাকি ডাইনির বাস। মাধবের কথাটা শুনে বুড়ির ঠোঁটে হালকা হালকা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, জানি, খুব ভালো করে জানি। মাধব ভাবল, বুড়িটা কি পাগল নাকি রে বাবা? জানে যে এই গাছটার নিচে ডাইনি থাকে, তারপরেও এখানে একা একা এত রাতে বসে আছে। ব্যাপারটা তো সুবিধের লাগছে না। কিন্তু মাধব এটা তখনও বুঝতে পারেনি যে সে শিকারের টোপ গিলে ফেলেছে। এই বুড়িমা বলছি আমার কাছে কিছু খাবার রয়েছে, আপনি কি খাবেন? হ্যাঁ খাবো, কিন্তু খাবার নয়, রক্ত। মানুষের কাঁচা রক্ত, আমাকে রক্ত দে। এই কথাটা শোনার জন্য মাধব একদমই প্রস্তুত ছিল না। ভয়ার্ত কণ্ঠে সে বলল, না, মানে মানে আপনি কে? একটু আগে যার কথা বলছিলি ভুলে গেলি? অসত্য গাছের ডাইনি। কথাটা শোনা মাত্রই মাধবের মাথায় যেন বাজ পড়ল। কি বলছে এই বুড়ি? বুড়ির পায়ের দিকে টর্চের আলো পড়তেই যা দেখল মাধব, তাতে শিউরে উঠল। এ কি? বুড়ির পাটা উল্টো দিকে ঘোরানো এবং ওর কোনো ছায়া নেই। মাধব বুঝতে পারল সে নিজেই এসে ধরা দিয়েছে শিকারীর ফাঁদে। নিজের অজান্তেই মৃত্যুর সম্মুখীন হয়েছে সে। মাধব তবুও শেষ প্রচেষ্টা করল, দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তার সমস্ত শরীর যেন এক জায়গায় স্থির হয়ে গেছে। ডাইনি ক্রমশ এগিয়ে আসছে মাধবের দিকে। মাধব বুঝতে পারছে বিপদ আসন্ন। আর হয়তো কিছুক্ষণ, তারপরেই তার রক্তে পেট ভরাবে এই ডাইনি। ডাইনি এগিয়ে এসে মাধবের গলা থেকে মুন্ডটা আলাদা করে দিল এবং খুবলে খুবলে খেতে শুরু করলো মাধবের গলার মাংস। ডাইনি মনে সুখে খেতে লাগলো মাধবের কাঁচা মাংস ও রক্ত। তারপর বলল, অনেকদিন পর মানুষের রক্ত দিলাম। বনের নিস্তব্ধতা সাক্ষী রয়ে গেল একটা ভয়ঙ্কর অলৌকিক ঘটনা।
নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন লেখক সার্থক রায়ের কলমে ভুবনডাঙ্গার ডাইনি। আপনারা এর আগে পলাশডাঙ্গা গ্রামের রুনা ডাইনির গল্পে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর মানুষ শুনেছে সেই গল্প। তারই প্রেক্ষাপটে আজ সার্থক রায় লিখেছে ভুবনডাঙ্গার ডাইনি। গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, তুমি যদি রাতের চিতার অডিও স্টোরির গল্পগুলো ভালোবাসো, সেই ভয়ের গন্ধ, সেই শব্দ এবং সেই অন্ধকার, তাহলে আজই জয়েন বাটনে ক্লিক করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও। আমাদের মেম্বারদের জন্য থাকছে এক্সক্লুসিভ ভয়ঙ্কর গল্প আর অজানা রহস্য, যা সাধারণ ভিডিওতে কখনো প্রকাশ করা হবে না। তুমি যখন মেম্বার হবে তখন শুধু গল্প শুনবে না, তুমি গল্পের ভেতর ঢুকে পড়বে। তাই জয়েন বাটনে ক্লিক করো আর রাতের অন্ধকারে আমাদের সঙ্গে হারিয়ে যাও, কারণ এই পরিবারে ভয়ই ভালোবাসা। আর সকলে অবশ্যই হাইপ বাটনে ক্লিক করবে, হাইপ করে দেবে ভিডিওটাতে। তোমরা যদি না জেনে থাকো হাইপ কি করে করে, তাহলে একটা লাইক বাটনে প্রেস করো, তার নিচেই দেখবে চলে আসবে হাইপ অপশন, কিংবা যেখানে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক তার নিচেই ওই কমেন্ট সেকশনেই আছে হাইপ অপশন। অবশ্যই অবশ্যই আবারও বলছি, ভিডিওটা হাইপ করে দেবেন। তাহলে শুরু হচ্ছে লেখক সার্থক রায়ের কলমে ভুবনডাঙ্গার ডাইনি। শঙ্খ এবং শুভ্র দুই বন্ধু, ডাক অফিসের চাকরি। সোনারপুর গ্রামে একই অফিসে তারা কাজ করে, ফলে বন্ধুত্ব খুব সহজেই গড়ে উঠেছে। সেদিন অফিসে চা খেতে খেতে হঠাৎ শুভ্র এসে শঙ্খকে বলল, কি শুভ্র, ব্যস্ত নাকি? আরে না না, এসো এসো। অফিস তো কালকে থেকে ছুটি পড়ে যাচ্ছে, তাই কাজকর্মটা যতটা পারা যায় এগিয়ে রাখছি। তোমার খবর কি বলো? এই ছুটির অপেক্ষায় আছি। আসলে এবারে ছুটিতে গ্রামের মামা বাড়ি যাবো, ইচ্ছা আছে। কেন, দীপুদা ছেড়ে হঠাৎ গ্রামের মামার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলে বড় যে? এর পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে? বাহ বাহ, তুমি যে দেখছি ভালোই গোয়েন্দার মতো জেরা করতে শুরু করে দিলে। আরে না না, কি যে বলো, মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। তুমি তো জানো ওই ভূত পেতে আমার কোনো বিশ্বাস নেই, কিন্তু ছোটবেলায় যতবারই ওই গ্রামে গেছি, দাদুর মুখে ওই গ্রামটা নিয়ে একটা অদ্ভুত কাহিনী শুনেছি। আর আমার পাশের বাড়ির প্রতিবেশীর কাছেও শুনলাম যে ওই গ্রামে ভূতের উপদ্রব নিয়ে খবরের কাগজে একটা খবর চেপেছে। তাই আমার আরো বেশি ইচ্ছে করে যেতে। বাবা, তাই নাকি? ঠিক তাই। অবাক করে দেওয়ার মতো একটা ব্যাপার হলো যে গ্রামটা নাকি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। গ্রাম খালি হয়ে যাচ্ছে? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। অবাক করে দেয়া কথাই বটে। সেদিন দাদু আমাকে ফোন করে বললো এই কথাটা, আর বলল আমি গেলে আর একটা ব্যাপার নিয়েও তিনি কথা বলবেন। বুঝলাম বুঝলাম। তাহলে তোমার এবারে ছুটিটা ভূত দর্শনে কাটবে দেখছি। হ্যাঁ, তা যা বলেছ। আমি তো একাই যাব ভাবছিলাম, কিন্তু তুমি যাবে নাকি আমার সাথে? চলো না, গ্রামটাও দেখা হয়ে যাবে এবং ভৌতিক অভিজ্ঞতাও মনে থেকে যাবে। গ্রামটা খুব সুন্দর, পাহাড়ের কোলে গড়ে ওঠা। এই গ্রামে একবার গেলে তোমার আর অফিসে ফিরে আসতে ইচ্ছা করবে না। কি নাম গ্রামটার? ওই ভুবনডাঙ্গা, ভুবনডাঙ্গা গ্রাম। শঙ্খ রাজি হয়ে যায়। দুজনে মিলে পরের দিন সকালে গাড়ি করে রওনা দেয় ভুবনডাঙ্গার উদ্দেশ্যে। গাড়ির জানালা থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে শঙ্খ শুভ্রকে বলল, আমাদের পৌঁছতে কি বিকেল হয়ে যাবে? তা হবে বই কি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, এখনও ভুবনডাঙ্গা গ্রামে পৌঁছায়নি শঙ্খ এবং শুভ্র। অনেকক্ষণ ধরে একটানা গাড়ি চালাতে চালাতে একটা চায়ের দোকানের সামনে নিয়ে গিয়ে গাড়িটা থামালো শুভ্র।
চায়ের দোকানের সামনে বসে থাকা লোকগুলোর মধ্যে একজনকে জিজ্ঞেস করে উঠল, ও দাদা, একটু শুনুন না। দেখলাম বসে থাকা লোকজনের মধ্যে একটা জোয়ান লোক এগিয়ে এলো গাড়ির সামনে এবং বলল, হ্যাঁ বাবু, কি বলছিলেন? ভুবনডাঙ্গা গ্রাম এখান থেকে আর কত দূর বলতে পারেন? এই তার হাফ মাইল মতো হবে। এই যে দুটো রাস্তা যাচ্ছে না, এই দুটো রাস্তা দিয়ে গ্রামের পথে যাওয়া যায়। একটা বনের মধ্যে দিয়ে গেছে, আর একটা গেছে একটু ঘুর পথে। কিন্তু বাবু, ওই 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 বনের রাস্তা দিয়ে সন্ধ্যের পর কিন্তু কেউ যায় না। কেন কেন যায় না? শুনেছি ওই রাস্তাটা নাকি ভালো নয়, ওই বনে ডাইনি থাকে বাবু। এসব যাথা বলছো, ভূত বলে কিছুই নেই। সেখানে ডাইনি আছে ওই বনে? যত সব আজগুবি গল্প। সে আপনি বিশ্বাস করবেন বা না করবেন, কিন্তু আমি বলবো ওই পথে যান না বাবু, নয়তো। লোকটা আর কিছুই বলল না। শুভ্র বুঝতে পারল লোকটা ভয়ের কিছু একটা আড়াল করে গেল। শুভ্র শেষে শঙ্খকে বলল, এই চলো চলো, এই বনের রাস্তা দিয়ে যাওয়া যাক। শঙ্খ বলল, কিন্তু ওই লোকটার কথা একবার ভেবে দেখতে পারতে। আরে ছাড়ো তো, যত সব আজগুবি গল্প। বলে দিলেই কি বিশ্বাস করে নেব? শুভ্র গাড়িটা স্টার্ট দিল। রাত ক্রমশ বাড়ছে নিজের আপন খেয়ালে। ঘড়িতে জানান দিচ্ছে তখন বাজে 7:30। বনের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ গাড়িটা একটা জায়গায় এসে থেমে গেল। ব্যাপারটা কি হলো গো? এই কদিন আগেই তো সার্ভিসিং করিয়ে নিলাম, আবার খারাপ হয়ে গেল। একবার নেমে দেখবো। দেখো দেখো, তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। গাড়ি থেকে নেমে গেল শুভ্র। গাড়ির ডিকি খুলে সমস্ত কিছু চেক করলো, কিন্তু কোনো সমস্যাই খুঁজে পেল না। তাই সে শঙ্খকে বলল, ঠেলতে হবে মনে হচ্ছে। শঙ্খ সম্মতি জানালো। গাড়ির পেছনে গিয়ে সামনের দিকে তাকাতেই শুভ্র দেখল একটা অশ্বত্থ গাছ। তার মনে পড়ে গেল সেই চায়ের দোকানের বলা লোকটার কথা। শুনেছি ওই রাস্তাটা নাকি ভালো নয়, ওই বনে ডাইনি থাকে বাবু। নিজের মনকে বুঝিয়ে সে গাড়ি ঠেলবার জন্য এগোতেই যাবে, ঠিক তখনই শুভ্রর গাড়ির হেডলাইটের আলোয় দেখল যে গাড়ির সামনে ওই গাছটার নিচে সাদা শাড়ি পরা একটা বুড়ি বসে আছে। বুড়িটাকে দেখে শুভ্র অবাক হয়ে গেল। এই বুড়িটা এত রাতে বনের মধ্যে কি করছে? এরকম প্রশ্ন তার মনের মধ্যে আসতে থাকলো। সে একবার শঙ্খকে ডাকলো, এই শঙ্খ, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। গাড়ির কাছে গিয়ে দেখল ড্রাইভারের পাশের সিটটা ফাঁকা। শুভ্র নিজের মনে বলল, এ কি, শঙ্খ কোথায় গেল? ও তো গাড়ির ভিতরেই বসেছিল। গাড়ির সামনের দিকে তাকাতেই চমকে উঠল শুভ্র। গাছের নিচে একটু আগে যে বুড়িটাকে বসে থাকতে দেখেছিল সেখানে কেউ নেই। বুড়িটা কোথাও উধাও হয়ে গেল। একটু আগেই তো সামনেই ছিল। তাহলে কি ওই লোকটা ঠিকই বলেছিল? শুভ্রর মাথায় কিছুই আসছে না। গাড়ির সামনে কাচের ওপর হাত পড়তেই কি একটা তরল পদার্থ যেন স্পর্শ করল। হাতটা চোখের সামনে আনতেই শুভ্র যা দেখল তাতে তার মেরুদণ্ড থেকে যেন বরফের শীতল স্রোত নেমে গেল। এ কি, এই যে রক্ত! লাল রক্তে ভিজে গেছে শুভ্রর সমগ্র হাত। সে গাড়ির কাছের দিকে তাকাতেই চমকে উঠল। রক্ত দিয়ে সেখানে লেখা, খিদে, রক্তের খিদে। কে লিখলো এটা? বলে শুভ্র চিৎকার করে উঠল, কিন্তু কোনো উত্তর পেল না। চারিদিক কেবল নিস্তব্ধতা। ঝিঝি পোকারাও যেন কোনো অজানা কারণে তাদের উপস্থিতি জানান দিতে ভয় পাচ্ছে। কি করছিস? শুভ্রর কানের পাশ দিয়ে কথাটা কে যেন বলে সরে গেল।
শুভ্র বলল, কে কে তুমি? আমার বন্ধু শঙ্খ কোথায়? আছে আছে, সন্ধ্যের পর এদিকে কেউ আসে না, কিন্তু তোদের সাহস আছে বলতে হবে। এই বলে ডাইনিটা হাসতে শুরু করলো। ছুটে এসে শুভ্র গাড়ির ভেতরে ঢুকে গিয়ে যা দেখলো তাতে তার শরীরে যেন সরীসৃপ খেলে গেল। ড্রাইভারের জায়গায় বসে আছে সেই বুড়িটা, কোলের ওপর একটা মানুষের মৃতদেহ, মরা মানুষের বুকের কাঁচা মাংস খুবলে খুবলে খাচ্ছে ডাইনিটা। ডাইনির মুখে কষ বেয়ে অঝরে লাল রক্ত ঝরে পড়ছে। শুভ্রর দিকে তাকিয়ে ডাইনিটা বলল, কিরে, খাবি নাকি? আয় আয়, খুব ভালো খেতে। সে কি বিভৎস দৃশ্য! মানুষটার মাথা শরীর থেকে আলাদা। শুভ্র এই দৃশ্য দেখার পর নিজেকে সামলে রাখতে পারল না, অজ্ঞান হয়ে পড়ল। তারপর কি ঘটেছিল শুভ্র তা জানে না। মুখে জলের ছিটে পড়তেই জ্ঞান ফিরে এলো শুভ্রর। জ্ঞান ফিরতেই সে ভয় পেয়ে উঠে বলতে থাকলো, রক্ত, রক্ত, ওই ডাইনি রক্ত, বাবা রক্ত, রক্ত। বনমালী কাঠুরে জঙ্গলের কাঠ কাটতে গিয়ে সে শুভ্রকে দেখতে পায়। শুভ্রর মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরে আসার পর সে বলল, আগে বাবু, আপনার ভাগ্যগান খুব ভালো মনে হইতেছে। খুব ভালো বটে, আপনি বেঁচে গেছেন। শুভ্র কোনো কথা বলতে পারল না। ও খুব ভয় পেয়ে গেছে। শুধু দেখল যে রাতের ওই থমথমে পরিস্থিতি বদলে গিয়ে এখন জঙ্গলটা বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। পাখির ডাক এবং ভোরের সূর্যের আলোয় সৌন্দর্যে গতকালের রাতে সেই বিভীষিকাময় জঙ্গল যেন মায়ার কাননে পরিণত হয়েছে। সে কোনো রকমে জিজ্ঞাসা করল, আচ্ছা, শঙ্খ কোথায়? বনমালী বলল, উনিও অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। ওই গাড়ির পিছনে সিটে ওনাকে শুইয়ে রেখেছি। তা আপনারা কোথায় যাচ্ছিলেন বাবু? আমরা ভুবনডাঙ্গা গ্রামে যাচ্ছিলাম। ওখানে আমার মামার বাড়ি। আমার দাদুর নাম হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এখন মনে হচ্ছে ওই ঘুরপথের রাস্তা দিয়ে গেলেই ভালো হতো। ও, আপনি বুঝি ব্যানার্জি কর্তার নাতি? তাহলে তো বেশ ভালোই হলো। কেমন আছেন দাদা বাবু? আমাকে চিনতে পারছেন? এই বনমালী কাকাকে চিনতে পারছো? শুভ্রর অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই বনমালী কাকার সঙ্গেই ছোটবেলায় সে কত খেলেছে মামার বাড়ি গিয়ে। সে কাকাকে বলল, এ বনমালী কাকা তুমি? এ কতদিন পর তোমার সাথে দেখা হলো। কেমন আছো বলো? আগে আমি ভালো আছি দাদা বাবু। এবারে চলো, ঘরে চলো। এই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। বনমালী কাকা শঙ্খকে নিয়ে শুভ্রর গাড়ি করে পৌঁছল ব্যানার্জি বাড়ি। বাড়িতে গাড়ি প্রবেশ করতেই বাড়ির সমস্ত লোকের সাথে শুভ্রর দাদিও বেরিয়ে এলেন। কিন্তু দাদুর এখন চলাফেরার একমাত্র ভরসাই হলো হুইল চেয়ার। শুভ্রকে দেখা মাত্রই বললেন, দাদু ভাই, তোমাদের যে গতকাল আসার কথা ছিল, কিন্তু এতটা দেরি হলো কেন? শুভ্র বলার আগেই বনমালী বলল, আগে কথা ডাইনির খপ্পরে পড়েছিল দাদা বাবুরা। কথাটা শোনা মাত্রই শুভ্র দেখল দাদুর মুখটা কেমন শুকিয়ে গেল। তাই উনি শুভ্রকে বললেন, তোমার খুব ভাগ্য ভালো যে তোমরা প্রাণে বেঁচে গেছো। উফ, ঈশ্বরের অশেষ কৃপা। কেন গিয়েছিলে তুমি ওই পথ দিয়ে?
দাদু, আমি এসবে বিশ্বাস করতাম না, কিন্তু কালকে যা ঘটলো আমার এখন ভাবলেই পরে হাত পা ঠান্ডা হয়ে আসছে। তোমার কবে থেকে আবার হুইল চেয়ার হলো? বেশ অনেক কদিন হলো, এখন হাঁটা চলা বলতে এটা নিয়েই চলি। বেশ ছাড়ো, আর ভেবে কাজ নেই। তোমরা দুজন অনেক ধকল করে এসেছো এবং কালকে রাতে একটু ঘুম হয়নি, তাই বিশ্রাম নাও। রাত্রে তোমাদের সাথে বরং কথা বলা যাবে। দাদু এ কথা বলে ঘরের ভেতরে চলে গেলেন। দিদা, মামিমণি এবং মামা শঙ্খ ও শুভ্রকে ঘরে নিয়ে এলো এবং দুজনে যথারীতি ফ্রেশ হয়ে খেয়ে নিল। খেয়ে নিয়ে দুজনের ঘরে চলে আসতেই শঙ্খ শুভ্রকে বলল, এ বলছি, কালকে যেটা দেখলাম ওটা কি সত্যি ছিল? কেন, তুই কি দেখেছিলি? আমি দেখেছিলাম ওই গাছটার মগডালে একটা ডাইনি বসে একটা মানুষের গলা থেকে রক্ত শুষে খাচ্ছে। মানুষটা এরকম ভয়ঙ্কর পরিণতি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর তুই ভাবছিলি আমি কোথাও চলে গেছি। শুভ্র মনে মনে ভাবল, সত্যিই কি ওই লোকটার বলা কথাগুলো ঠিক? এই গ্রামের সব মানুষ কি তাহলে ওই ডাইনির জন্য উধাও হয়ে যাচ্ছে? কিন্তু সেটাও বা কি করে সম্ভব? শুভ্রর মনে অনেক প্রশ্নের সমাগম হয়, কিন্তু সে কোনোটার উত্তর খুঁজে পায় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিল ওরা দুজনে। বিকেলে ঘুম ভাঙার পর দুজন ভুবনডাঙ্গা গ্রামটা একটু ঘুরে দেখার জন্য বের হলো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। শঙ্খ শুভ্রকে বলল, এই সত্যি গ্রামটা কত সুন্দর বলো, কিন্তু পাহাড়ের নিচে থাকা এই গ্রামটা তবু কোথাও গিয়ে হলেও যেন অনেকটা অচেনা হয়ে গেছে, কারণ গ্রামের নিস্তব্ধতা তাই বলছে। শুভ্র বলল, সত্যি ঠিকই বলেছ, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা চন্দ্রবতী নদী যেন অন্য মাত্রায় যোগ করেছে গ্রামের সৌন্দর্যে। গ্রামটাতে আগে এত মানুষ ছিল যে গম গম করতো সবসময় চারিদিক, কিন্তু এখন বোধহয় গোটা গ্রামে সব মিলিয়ে ওই গোটা 20 পরিবারও নেই। এক অজানা আতঙ্ক যেন থাবা বসিয়েছে সমস্ত গ্রামে। হাঁটতে হাঁটতে দুই বন্ধু চলে এসেছিল একটা চায়ের দোকানের সামনে। চায়ের দোকানটা চোখে পড়তে শুভ্র শঙ্খকে বলল, এই চলো চলো, একটু চা খাওয়া যাক। একটু চা ছাড়া বিকেলটা যেন জমতে চায় না, চলো তো। আচ্ছা বেশ, তাই চলো। দুজনে চায়ের দোকানটা যেতেই শুভ্র দোকানিকে জিজ্ঞাসা করলো, ও কাকা, বলছি চা কত করে গো? কি 3 টাকা বাবু? কথাটা শুনতেই শঙ্খ শুভ্রকে বলল, বাহ বাহ, এখানে চা তো সস্তা। আমাদের ওখানে তো 5 টাকার নিচে চাই নেই ভাই, আর খেয়েও মন পোষানোর মতো নয়। দুজনে চায়ের দোকানের পাশে থাকা টেবিলটাতে বসে এবং চা খেতে লাগলো। পাশে একটা বয়স্ক ভদ্রলোক বসে খবরের কাগজ পড়ছিলেন। শুভ্র ওই ভদ্রলোককে চিনতে পেরে গিয়ে বলল, আরে পরিতোষ জেঠু যে, তুমি এখানে? কে বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। জেঠু, আমি শুভ্র, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের নাতি। ও অসুর, আসলে সেই ছোটবেলায় দেখেছি তোকে, এতদিন দেখা সাক্ষাৎ নেই। বয়সও হয়েছে তাই চিনতে পারিনি বাবা। তা হঠাৎ এখানে ঘুরতে আসা নাকি? হ্যাঁ জেঠু, কিন্তু এই গ্রামের ডাইনির আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে দেখছি। গ্রামটা বেশ ফাঁকাই হতে চললো আস্তে আস্তে। এখন আর তেমন মানুষও দেখি না। আমি হয়তো কোনদিন ওই ডাইনির ভোগ হয়ে যাব। এই তো কয়েক মাস আগের কথা। এই গ্রামের কামার মাধব পাল জঙ্গলের রাস্তা দিয়েই আসছিল, মেয়ের শ্বশুর বাড়ি গিয়েছিল, কিন্তু আসার পর যে মনে হয়
ডাইনির খপ্পরেই পড়েছিল। পরের দিন কাঠুরে তার মৃতদেহ উদ্ধার করে জঙ্গলের অশ্বত্থ গাছের নিচ থেকে। কি বলছো জেঠু? ওই ডাইনি বিশাল ভয়ানক, ওকে হারানো মনে হয় না কারোর পক্ষে সম্ভব। শুভ্র এবং শঙ্খ সেদিন তাদের জঙ্গলের অভিজ্ঞতার কথা পেশ করল পরিতোষ জেঠুর কাছে। পরিতোষ জেঠু সব শুনে কেমন যেন চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন, তোমাদের ভাগ্য খুবই ভালো যে তোমরা প্রাণে বেঁচে গিয়েছো। ওই ডাইনি কাউকে হাতে নাগালে পেলে ছাড়ে না, ফল হয় মৃত্যু। শুভ্র পরিতোষ জেঠুকে জিজ্ঞেস করল, ও জেঠু, বলছি ওই মাধব পালের বাড়িটা কোন দিকে গো? এই যে এই রাস্তা ধরে ওই সোজা চলে যাও, তারপর ডান দিকে ঘুরলেই মাধবের বাড়িটা। যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। দোকানদারের পাওনা মিটিয়ে এবং পরিতোষ জেঠুকে বিদায় জানিয়ে তারা দুজন এগিয়ে গেল মাধবের বাড়ির উদ্দেশ্যে। সোজা গিয়ে ডান দিকে ঘুরতেই একটা বাড়ি দেখতে পেল ওরা। একজন লোক দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞাসা করতেই সে জানালার সামনের বাড়িটা মাধবের বাড়ি এটাই বলল। বাড়িটায় প্রবেশ করতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল দুজনে। বাড়িটায় কেউ থাকে বলে মনে হয় না, চারিদিক নিশ্চুপ। একটা ছুঁচ পড়লেও বোধহয় তার শব্দ শোনা যাবে। তবুও শুভ্র ডেকে উঠল, কেউ আছেন? বলছি বাড়িতে কেউ কি আছেন? কোনো সারা শব্দ নেই। বোধহয় বাড়ির ভেতর কেউ থাকলেও ভয়ে বাড়ির বাইরে বেরোতে চাইছে না। শঙ্খ তবুও শেষ প্রচেষ্টা করল, বলছি কেউ থাকলে সারাদিন, আমরা মাধবের সম্পর্কে একটু কথা বলতে এসেছিলাম। কাজ হয়েছে। কথাটা বলা মাত্রই বাড়ির কাঠের দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একজন খুব কম বয়সী মহিলা। মুখে আনন্দের রেশ মাত্র নেই। শরীর ভেঙে পড়েছে, চোখগুলো এক অজানা আতঙ্কে যেন সবসময় ভয় পেয়ে রয়েছে। মহিলাটা শঙ্খ এবং শুভ্রকে দেখা মাত্রই জিজ্ঞাসা করল, আপনারা? আমাদেরকে আপনি চিনবেন না, আমরা এই গ্রামে ঘুরতে এসেছি কিছুদিনের জন্য। শুনলাম আপনার স্বামী নাকি ডাইনির হাতে অপঘাতে মারা গেছে। ভিতরে আসুন, বলছি। শঙ্খ এবং শুভ্র ঘরের ভিতরে ঢুকল। ঘরের ভেতরে তেমন বিশেষ কিছু নেই। একখানা খাট, কাঠের টেবিল, দেওয়ালে একটা জামা কাপড় রাখার জায়গা ও একটি হ্যারিকেন ঝুলছে। একদিকে রান্নাঘর। মহিলাটি শঙ্খ এবং শুভ্রর দিকে দুটি চেয়ার দিয়ে বসতে বলল এই নিন, বসুন দাদা আপনারা এই চেয়ারটাতে। এবং বলল, আমার নাম নীলিমা, আমি মাধবের স্ত্রী। হ্যাঁ, সব শেষ করে দিয়েছে ওই শয়তানি ডাইনিটা। আমার স্বামীকে কেড়ে নিল আমার থেকে। আমি ওর কি ক্ষতি করেছিলাম বলতে পারেন? এই বলে অঝরে কাঁদতে লাগে উনি। আহা, ভেঙে পড়বেন না, বুঝতে পারছি আপনার অবস্থাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামী মারা যাওয়ার পর গ্রামে কি এরকমভাবে কেউ মারা গেছে? না, আর তেমন কিছু তো শুনিনি, কিন্তু আমার স্বামী মারা যাওয়ার আগে বেশ কয়েকজনকে গিলে খেয়েছে ওই শয়তানি। দেয়ালের দিকে থাকা একটা ছবির দিকে চোখ পড়তেই শঙ্খ চমকে উঠল। ছবিটার প্রতিকৃতিতে মালা পরানো, কিন্তু এই লোকটাকে তো শঙ্খ সেদিন ওই জঙ্গলেই দেখেছিল। ওই ডাইনিটা তো এই লোকটারই রক্ত শুষে খাচ্ছিল এবং মাংস ছিঁড়ে খাচ্ছিল। শঙ্খ শুভ্রকে বলল, এই, ওইদিকে একবার তাকিয়ে দেখো। শুভ্র ওপরে তাকাতে ওর মাথায় যেন বাজ পড়ল। এটা কি?
এটা তো সেই লোকটা যাকে সেদিন বিভৎস অবস্থায় গাড়িতে দেখেছিল শুভ্র। দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় নীলিমা বলে উঠল, উনি আমার স্বামী। কিন্তু আপনারা এরকমভাবে ওই ছবিটার দিকে তাকিয়ে আছেন কেন? শুভ্র সম্বিত ফিরে পেতেই বলল, ও কিছু নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজ তাহলে আসি, হ্যাঁ? আবার প্রয়োজন পড়লে আসবো। নীলিমা আর কিছু বলল না। মাধবের বাড়ি থেকে বেরিয়ে শঙ্খ এবং শুভ্র বাড়ির রাস্তা ধরল। রাস্তায় হাঁটতে হাঁটতেই শঙ্খ শুভ্রকে বলল, তাহলে এটা জানা গেল যে সেদিন মাধবের মরদেহই ছিল। ঠিক। আর এটা নিশ্চিত হওয়ার জন্যই তো আমি গেছিলাম। যাক, নিশ্চিত হওয়া গেল তাহলে। ইতিমধ্যেই সন্ধে নেমে গেছে। এমনিতেই গ্রামটা জনমানব নেই তেমন, তাই রাস্তাঘাটে কাউকে চোখে পড়ল না। তারা দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই শঙ্খ দেখল মামিমণি সন্ধে দিচ্ছে। তাদের দুজনকে ঘরে ঢুকতেই মামিমণি তুলসী পাতায় প্রণাম করে বলল, সেই কখন বেরিয়েছিস? ঠাকুরকে মনে মনে ডেকেই যাচ্ছিলাম। জানিস সন্ধ্যের পর কেউ বাড়ির বাইরে বেরোয় না এখানে। আর তোরা, সত্যি কবে যে তোদের হুঁশ ফিরবে ভগবানই জানেন। বাড়ির সবাইকে কোনো মতে বুঝিয়ে দুজনে এই যাত্রায় রক্ষা পেল। রাত্রিবেলার খাবার খেয়ে শঙ্খ এবং শুভ্র দাদুর ঘরের সামনে গিয়ে বলল, দাদু, আসবো? হ্যাঁ, এসো এসো। শঙ্খ এবং শুভ্র দুজনে ঘরে ঢুকল। সামনে রাখা দুটো চেয়ারে দুই বন্ধু বসল। শুভ্র দাদুকে বলল, কি বলবে বলছিলে দাদু? দাদু বলতে শুরু করলো, শোনো তাহলে, এই ডাইনি মাধবকে কিভাবে হত্যা করেছিল তা বোধহয় ইতিমধ্যেই জেনে গেছো। শঙ্খ অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে? তোমরা বিকেলে বেরিয়েছিলে একটু সামনেটা ঘুরতে। মাধবের মৃত্যুটা এখনো গ্রামে যারা রয়েছে কেউ ভুলতে পারেনি, তাই আন্দাজ করা খুব কঠিন নয়। শঙ্খ এবং শুভ্র দাদুর বিচক্ষণতা দেখে খুব খুশি হলো এবং বলল, দাদু, তুমি আমাদের কি বলবে বলো না। তোমাদের এই ডাইনি কিভাবে আবির্ভাব হলো সেই ঘটনায় বলবো। শঙ্খ এবং শুভ্র দাদুকে সেই ঘটনাই বলতে বলল। দাদু বলতে লাগলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমার সবে বিয়ে হয়েছে। এই গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। রাস্তায় রাস্তায় ছিল ল্যাম্পপোস্ট। কাঁচা রাস্তায় গরুর গাড়ি এবং সাইকেল ছিল যাতায়াতের প্রথম মাধ্যম। ভুবনডাঙ্গা গ্রামের শেষ প্রান্তে বাস করত এক ব্রাহ্মণ পরিবার। পরিবারের মানুষ বলতে নবীন ও নবীনের মা। সেবার নবীনের বিয়ে ঠিক হলো এই গ্রাম থেকে ঠিক 4 মাইল দূরের গ্রামে। সেই সময় নতুন বউদের পালকি করে নিয়ে আসার প্রথা ছিল। নবীনের বউকেও পালকি করে নিয়ে আসা হয়। আসার সময় বিশ্রাম নেওয়ার জন্য একটা জঙ্গলের ভেতরে ফাঁকা জায়গায় নামানো হয় ওই পালকিটা। কিন্তু সেখানে ছিল একটা অশ্বত্থ গাছ, আর ওই অশ্বত্থ গাছে বাস করতো একটা ডাইনি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর পালকি সমেত নবীন নতুন বউকে নিয়ে বাড়ি ফিরল। কিন্তু কেউ বুঝতেও পারল না সবার অজান্তে নতুন বউয়ের মধ্যে বাসা বাঁধলো এক ডাইনি। বাড়ি পৌঁছে প্রথম কদিন বেশ ভালো মতন কাটলো বটে, কিন্তু কিছুদিন পর সন্ধ্যাবেলায় নবীনের মা
সন্ধে প্রদীপ দিয়ে রান্নাঘরের দিকে যেতেই জানালা দিয়ে যা দেখলো তা দেখলে হয়তো সাধারণ মানুষও অজ্ঞান হয়ে পড়বে। রান্নাঘরে নতুন বউ উনুনের ভেতর পা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে ভাত চড়িয়েছে। এই লম্বা লম্বা হাত বাড়িয়ে মশলার কৌটোগুলো নিয়ে আসছে নিজের কাছে। নবীনের মা এই দৃশ্য দেখে ওরে বাবারে বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। ছেলে বাড়িতেই ছিল। মায়ের চিৎকার শুনতেই তাড়াতাড়ি ছুটে আসে নবীন। মায়ের চোখে মুখে জল দিয়ে মায়ের জ্ঞান ফেরাতেই সে মাকে জিজ্ঞাসা করে, এই কি হয়েছে মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? নবীনের মা বলল, বাবা, তোর বউ কোনো সাধারণ মেয়ে মানুষ হতেই পারে না। ও একটা ডাইনি। কি বলছো মা? নবীনের মা সমস্ত ঘটনা নবীনকে খুলে বলে এবং নবীন তা শুনে অবাক হয়ে যায়। তারপর আস্তে আস্তে যারাই ওই ডাইনির আসল রূপের কথা জানতে পারে সবাইকে শেষ করে দেয় ওই ডাইনি। কেউ বাঁচে না। শুভ্র সমস্ত কাহিনী শোনার পর বলল, ও আচ্ছা, তাহলে এইভাবেই গ্রামের মানুষ এক এক করে উধাও হয়ে গেছে। এবার সমস্ত বিষয়টা আমার কাছে জলের মতো পরিষ্কার। দাদুর কাছ থেকে সমস্ত ঘটনাটা শুনতে শুনতে ঘড়ির দিকে চোখ গেল শুভ্র ও শঙ্খের। ঘড়ি জানান দিচ্ছে সময় হয়েছে রাত 11:30। দাদুকে আর বিরক্ত না করে শুভরাত্রি জানিয়ে দুই বন্ধু নিজের ঘরে চলে এলো। ঘরে এসে বিছানায় শুয়ে শঙ্খ শুভ্রকে বলল, কি ভয়ঙ্কর কাহিনী বলো। তা বটেই, কিন্তু একটা ব্যাপার এটাই হলো যে কোনোভাবে এই ডাইনিকে হারানো সম্ভব নয়। এইভাবে চলতে থাকলে তো ভুবনডাঙ্গা গ্রামটা যে একদিনে মৃতের গ্রামে পরিণত হবে তাতে সন্দেহ নেই। ছোটবেলায় এগুলোতে বিশ্বাস হতো না জানো, ভাবতাম এইসব গ্রামের লোকেদের রটানো ঘটনা। কিন্তু এখন যে বিশ্বাস না করেই পারছি না, কারণ চোখের সামনে যা ঘটছে তাই দেখছি। অবিশ্বাস করি কি করে বলো? এখনো ভাবলে মনে পড়ে যাচ্ছে সেই ডাইনির বীভৎস দৃশ্যটা। আর ভাবতে হবে না, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। শঙ্খ ও শুভ্র বিছানায় শুতেই তাদের ঘুমের চাদরে গা ঢাকা দিল। তখন রাত 2টো বাজবে। হঠাৎ একটা অস্বস্তিতে শুভ্রর ঘুম ভেঙে গেল। একটা কীরকম অদ্ভুত আওয়াজ আসছে। বাইরে ইতিমধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যেও একটা অদ্ভুত রকমের আওয়াজ কানে ভেসে আসতে লাগে শুভ্রর, যেন কাঁচ জাতীয় বস্তুতে হাত দিয়ে ঘষলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম। শুভ্র একবার ভাবল শঙ্ককে কি ডাকবে, কিন্তু পরে আবার ভাবল যে না, খামোকা তাকে ডেকে তার ঘুম নষ্ট করে কোনো লাভ নেই। শুভ্র খাট থেকে নেমে দাঁড়াতেই জানলার দিকে চোখ পড়ল। সে যা দেখল তা রীতিমতোই ছিল ভয়ঙ্কর। কাচের জানালার রক্ত দিয়ে কোনো মানুষের হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সে জানে না কি হচ্ছে তার সাথে, তবু শুভ্র জানালার কাছে গিয়ে জানালা খুলে ফেলতেই যা দেখল, দেওয়ালের গা বেয়ে লাল রক্তের ধারা যেন নিচ পর্যন্ত নেমে গেছে। কিন্তু এখানে রক্ত আসবেই বা কী করে? মনে মনে এসব প্রশ্ন আসতেই বাইরের নিচের দিকে চোখ গেল শুভ্র। এটা তো সেই ডাইনি রূপী বুড়িটা, কিন্তু এখানে কি করছে? তাহলে কি আবারও কোনো মানুষের বিপদ আসন্ন? শুভ্র দেখল বুড়িটার চোখগুলো লাল রক্তব্য হয়ে গেছে, মুখে তৃপ্তির হাসি, যেন অনেক দিন পর সে আবার রক্তের স্বাদ পেয়েছে। শুভ্রর মাথাটা কেমন করে উঠল।
চারিদিক যেন আবছা দেখছে সে। হঠাৎ সে মাটির ওপর লুটিয়ে পড়ল। ব্যাস, আর তার কিছু মনে থাকলো না। শুধু সে এটা বুঝতে পেরে জ্ঞান হারালো যে কিছু একটা তো ঘটেছেই। আর বৃষ্টি সেই রাত সাক্ষী হয়ে রইল সবার অলক্ষ্যে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর মৃত্যুর। সকালে উঠেই শঙ্কর ঘরের জানালার নিচ থেকে শুভ্রকে আবিষ্কার করল জ্ঞানশূন্য অবস্থায়। সে তাড়াতাড়ি খাটের পাশে থাকা টেবিল থেকে জল নিয়ে জলের ছিটে দিল শুভ্রর মুখে। শুভ্রর জ্ঞান ফিরল বটে, কিন্তু তার মাথায় হালকা চোট লেগেছে। শঙ্খ বলল, কি হয়েছিল তোমার? তুমি এখানে কিভাবে আর কখনই বা অজ্ঞান হয়ে পড়লে? শুভ্র বলল, দাঁড়াও দাঁড়াও বলছি। এরপর গতকাল রাতে সমস্ত ঘটনা শঙ্খকে বলল। সব কথা শুনে শঙ্খ অবাক হয়ে বলল, তাহলে আবার কোনো বিপদ নেমে এসেছে এই গ্রামের ওপর? সেটা তো আমিও ভাবছি বন্ধু। বেশ, যাই হোক, চলো নিচে যাওয়া যাক, দেখে আসি নিচের কি খবর। শঙ্খ রাজি হলো। দুই বন্ধু নিচে চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দুজন দেখল নিচে সবাই বসে থাকলেও সবার মুখ যেন কেমন থমথমে। কিছু একটা যেন খারাপ ঘটনা ঘটেছে এমন ভাব। তাহলে কি আবার কিছু ঘটল? শুভ্রর আশঙ্কায় কি তাহলে সঠিক? নিচে পৌঁছাতেই শঙ্খ এবং শুভ্র দাদুকে দেখল হুইল চেয়ারে বসে থাকতে। এখানে বলে রাখা ভালো, শুভ্রর দাদুর বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই, তাই হাঁটাচলা বিশেষ করে করতে পারে না। অগত্যা তার হুইল চেয়ারটাই একমাত্র সম্বল হাঁটাচলার ক্ষেত্রে। দাদুর মুখটা থমথমে দেখেই শুভ্র দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, কি হয়েছে? তোমরা সবাই এরকম চুপচাপ কেন? দাদু বলল, বনমালী। হ্যাঁ, বনমালী। বনমালী কাকা, কি হয়েছে? নেই। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ্র দেখল দাদুর চোখ থেকে জল বেরিয়ে এসেছে। কান্না চেপে কোনো রকমে দাদু বলল, বনমালী আর নেই। এই কথাটা শোনা মাত্র শঙ্খ এবং শুভ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুভ্র বলল, কি বলছো দাদু? বনমালী কাকার বেঁচে নেই? কিন্তু কি করে? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কিছু একটা অঘটন ঘটেছে আশাই করেছিল, কিন্তু তার এবং ওর মামাবাড়ি সকলে এত কাছে এবং প্রিয় বনমালী যে এইভাবে ডাইনির হাতে মৃত্যু লাভ করবে এটা কেউ আশা করেনি। শুভ্র এতক্ষণে বুঝতে পারল গতকাল রাতে কেন ওই ডাইনির মুখে রক্ত এবং জয়লাভের হাসি ছিল। আসলে ডাইনির মুখে লেগে থাকা রক্ত আসলে বনমালী কাকার। এই বাড়ির দক্ষিণ কোণে যে ঘরটা রয়েছে সেখানে বনমালী কাকা থাকত। দাদু বলল, বনমালীর মৃত্যুর কারণ ওর শরীরে কোনো অজানা কারণে রক্ত শূন্য হয়ে পড়া। রক্ত শূন্য হয়ে ওর গোটা শরীরটা সাদা হয়ে গেছে। শুভ্রর কাছে আস্তে আস্তে বিষয়টা জলের মতো পরিষ্কার হতে থাকলো। শুভ্র শঙ্খকে বলল, এই একবার চলো তো আমার সাথে। কোথায়? এসোই না। শুভ্র এবং শঙ্খ দুজনেই ছুটে গেল দক্ষিণ প্রান্তের ওই ঘরটার দিকে যেখানে বনমালী কাকা থাকত। ঘরটাতে পৌঁছতেই ভেতরে ঢুকে শুভ্র যা দেখল, বনমালী কাকার প্রাণহীন মৃতদেহ। শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। শরীরে রক্তের শূন্যতা তাকে পরিণত করেছে সাদা চামড়ার মানুষে। মুখে যেন এক অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট। তার প্রমাণ হলো ওর দুটো বিস্ফারিত চোখ, যেন কোনো অজানা ভয়ে
অস্থিকোটর থেকে চোখগুলো বাইরে আসার চেষ্টা করছিল, মুখটা খোলা। শুভ্র বলল, দাঁড়াও দাঁড়াও, একটা ব্যাপার দেখার জন্য আমি ছুটে এলাম এখানে। কি ব্যাপার? আমি যেটা আন্দাজ করছি সেটা যদি ঠিক হয়। এই বলে শুভ্র বনমালী কাকার গলার কাছটা সরিয়ে দেখতে পেল গভীর ক্ষত, যেন বনমালী কাকার গলায় দাঁত ঢুকিয়ে শুষে নিয়েছে সমস্ত রক্ত। শঙ্খকে ডেকে শুভ্র বলল, এই দেখো, কি সর্বনাশ! এই গভীর ক্ষত কিভাবে ঘটলো? এই যেন মনে হচ্ছে কেউ দাঁত দিয়ে কামড়ে রক্ত শুষে খেয়েছে। যা ভাবছো ঠিকই ভাবছো, ডাইনি আবার তার থাবা বসিয়েছে। ঘর থেকে দুই বন্ধু বেরিয়ে এসে পেছন দিকে বনমালী কাকার ঘরের দিকটায় তাকাতেই যেন মনে হলো কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছে এবং বলছে, আমাকে একা ফেলে চলে যেও না দাদা বাবু। অজানা কারণে শুভ্রর গাল দিয়ে নেমে এলো চোখের জল। সে কাকার আত্মার শান্তি কামনা করল। যথাসময়ে বনমালী কাকার শেষ কৃত্য সম্পন্ন হলো। এরপর দুদিন কেটে গেল, তেমন কিছুই ঘটল না, কিন্তু দাদুর চিন্তা দিন দিন বেড়েই চলেছে। একদিন শুভ্র এবং শঙ্খ ডেকে দাদু বলল, এই ভয়ঙ্কর আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে, এবার কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু কি করা যায় দাদু? কয়েকদিন আগে খবরের কাগজে একটা আর্টিকেল পড়েছিলাম, ওই কলকাতার খুব ভালো একটা গুণিন, ওই কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, ওই ওই সুকান্ত মুখার্জি, তিনি বোধ হয় একটা ভৌতিক পুতুল সংক্রান্ত ব্যাপারে খোলসা করেছিলেন। শঙ্খ বলল, হ্যাঁ আর্টিকেলটা আমিও পড়েছিলাম। তুমি কি ওনাকে এই গ্রামে আনার কথা ভাবছো দাদু? তাছাড়া তো কোনো উপায় দেখছি না, আমাদের পরিবারের ওপর থাবা বসাতে শুরু করে দিয়েছে ওই ডাইনিটা, এবার যে কিছু না করলেই নয়। শঙ্খ এবং শুভ্র রাজি হলো দাদুর প্রস্তাবে। কলকাতার এক বন্ধুর থেকে শশীকান্ত মুখার্জির নাম্বার জোগাড় করেছিল। তারপর ফোন নম্বরে ফোন করে কথা বলে নিল সে। শশীকান্তবাবু জানালেন পরশুদিন তিনি আসছেন। দাদুকে সমস্তটা জানালে পরে তিনি একেবারে শান্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু কে বলতে পারে ডাইনির থাবা আবার যে বসবে না। শশীকান্তবাবু ভুবনডাঙ্গা গ্রামে পৌঁছতেই তাকে নিয়ে আসার জন্য শুভ্র এবং শঙ্খ গেল। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারা পৌঁছালো শশীকান্তবাবুর কাছে। একটা গরুর গাড়ি ঠিক করে তাতে করে তারা এসে গেল শুভ্রর মামা বাড়িতে। শশীকান্তবাবুর আগমনে ব্যানার্জি পরিবার যেন আশার আলো দেখল। শশীকান্তবাবুকে বসিয়ে তাকে শুভ্রর দাদু বলল, নমস্কার, আগে আমার নাম হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এই বিগত কয়েক বছর ধরে এই গ্রামে ডাইনি প্রকোপ বেড়েই গেছে। এই যে ভুবনডাঙ্গা গ্রাম আস্তে আস্তে জল শূন্য হয়ে পড়ছে। শশীকান্তবাবু বললেন, আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলুন এবং যা যা ঘটছে সব বলুন। শুভ্র দাদু সমস্ত ঘটনা খুব সুন্দরভাবে শশীকান্ত মুখার্জির সামনে পেশ করলেন। সব শুনে শশীকান্ত মুখার্জি বললেন, বুঝলাম, সব মৃত্যুগুলোর পেছনে একটা কমন ব্যাপার আছে, সেটা কি লক্ষ্য করেছেন? দাদু বলল, আগে কি? এখন অবধি যে অপঘাতে মৃত্যুগুলো ঘটেছে সেদিন কিন্তু ছিল অমাবস্যা। প্রত্যেক অমাবস্যার রাতে থাবা বসিয়ে চলেছে ওই ডাইনি।
একদম ঠিক তো, এটা তো খেয়াল করে দেখিনি। শুভ্র দেখল এই বলে দাদুর চোখগুলো কেমন উজ্জ্বল হয়ে উঠল। শশীকান্তবাবু বললেন, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই অমাবস্যা আবার থাবা বসাতে চলেছে ওই ডাইনি। আর সামনে অমাবস্যা বলতে তো আগামীকাল। তাহলে কি আবার সেই ডাইনি আগামীকাল ফিরে আসবে তার রক্ত তৃষ্ণা মেটানোর জন্য? অবাক হয়ে দাদু বলল, সেটাই তো আন্দাজ হচ্ছে। হাতে সময় কম, একটা যজ্ঞের আয়োজন করুন আগামীকালের জন্য। আমি কালকে ওই জঙ্গলের অশ্বত্থ গাছের নিচে একটা যজ্ঞ করব। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামীকাল, যেটা না থাকলেই নয়। কি সেটা? যে কোনো মানুষের কাঁচা রক্ত যজ্ঞের আহুতির জন্য লাগবে। আর লাগবে একটা দড়ি। যজ্ঞের সময় মাধবীর স্ত্রীও যেন উপস্থিত থাকে। শুভ্রর দাদু রাজি হয়ে গেলেন। পরের দিন সকালে সমস্ত যজ্ঞের আয়োজন যথাসময়ে সম্পূর্ণ হলো। আজ অমাবস্যা। শুভ্র জানে না শেষ পর্যন্ত কি হতে চলেছে এই গ্রামে। সময় পেরিয়ে গেল আপন ছন্দে। ভুবনডাঙ্গা গ্রামে আস্তে আস্তে নেমে এলো অমাবস্যার কালো অন্ধকার। শশীকান্ত মুখার্জির সাথে সকলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। দাদু যাওয়ার জন্য প্রস্তুত হলেও তারা দাদুকে নিয়ে গেল না, যদি কোনো বিপদ হয় এই ভেবে। কিন্তু এটা বুঝি কত বড় একটা ভুল করে ফেললো তারা। জঙ্গলে সেই অশ্বত্থ গাছটার নিচে পৌঁছাতেই গাটা কেমন ছমছম করে উঠল সবার। গাছটাকে দেখে সেদিনের অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল শুভ্র এবং শঙ্করের। শশীকান্ত মুখার্জি যজ্ঞের সূচনা করে দিলেন। গাছ থেকে কিছুটা দূরে যজ্ঞকুণ্ডে দেওয়া কাঁচা রক্তের আহুতি দেওয়ার জন্য যজ্ঞকুণ্ডের নিগত অগ্নি যেন চারিদিক অন্ধকার মুছে দিচ্ছে। মামিমণি শুভ্রকে বলল, ঠাকুরকে ডাকো, ডাইনিটা যেন শেষ হয়ে যায়। শুভ্র বলল, হ্যাঁ মামি, চিন্তা করো না। শুভ্র তাকে ভরসা দিল। কিছুক্ষণ পর ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। চারিদিকে হঠাৎ যেন অন্ধকারের কড়াল ছায়া নেমে এলো। সবাই দেখল গাছ থেকে নেমে আসছে একটা বুড়ি। এই তো সেই ডাইনি। যজ্ঞকুণ্ডের সামনে এসে হেসে উঠল। সেই বিভৎস হাসি হাসার পর সেই ডাইনি বলল, আমাকে হারাতে পারবে না। মানুষের রক্তের তৃষ্ণা মিটিয়ে আজকে আমি অপরাধেয়। আমাকে হারানোর ক্ষমতা কারোর নেই। শশীকান্তবাবু বলল, তোকে হারানোর ক্ষমতা একজনের আছে। ঠিক সেই মুহূর্তে শশীকান্তবাবুর পেছন থেকে বেরিয়ে এলো মাধবের স্ত্রী নীলিমা। তাকে দেখতেই ডাইনিটা চমকে উঠল। শশীকান্তবাবু বললেন, শুভ্রবাবু, নীলিমার হাতে ওই দড়িটা তাড়াতাড়ি দিন। শুভ্র নীলিমার হাতে ওই দড়িটা দিতেই ওই ডাইনি হেসে বলল, ওই দড়িটা দিয়ে আমাকে হারাবে? শশীকান্তবাবু গভীর কণ্ঠে বলে উঠলেন, ওম চিত্তরূপিণীয় মহামায়ে দিব্যত্বের চমুদ্রিতে তেষ্ট দেবী শিকামূর্ত তেজবুদ্ধি করুরং অহম্মে। মন্ত্রোচ্চারণের সাথে সাথেই নীলিমার হাতে থাকা দড়িটা ছুলে দিল ডাইনির দিকে। ডাইনিটা চমকে উঠে আবিষ্কার করলো যে সে অদৃশ্য এক মন্ত্রের দ্বারা দড়ির বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে
ডাইনিটা কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। যজ্ঞের ভস্ম হাতে নিয়েই শশীকান্তবাবু ছুঁড়ে দিল সেই ডাইনিটার দিকে। ডাইনিটা চিৎকার করে উঠল। আস্তে আস্তে তার দেহ ছাই হয়ে মিলিয়ে যেতে থাকলো হাওয়াতে। কিন্তু হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে তার মুখে থাকা সেই হাসি দেখে উপস্থিত শুভ্র এবং শঙ্খ বেশ কিছুটা অবাক হলো। ডাইনিটা বলল, এই বলে আস্তে আস্তে হাসতে হাসতে সে হাওয়ায় মিলিয়ে গেল। শুভ্র বলল, এ কি বলতে চাইলো ওই ডাইনিটা? রাত্রির করাল অন্ধকার কেটে গিয়ে চারিদিকে যেন আবার নতুন ছন্দে জেগে উঠল। জঙ্গলে আবার ঝিঝি পোকারা আনন্দে ডাক শুরু করেছে। সমস্ত বিপদ কেটে গেছে। শশীকান্ত বাবুকে ব্যানার্জি বাড়ির সকলে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করলেন তাদেরকে এবং এই সমগ্র ভুবনডাঙ্গা গ্রামকে রক্ষা করার জন্য। শশীকান্ত মুখার্জি বললেন, আমাকে ধন্যবাদ জানাবেন না। আজকে নীলিমা না থাকলে ওই ডাইনিকে হারানো সম্ভব হতো না। কারণ মানুষের রক্ত পান করে ওই ডাইনিটা খুব শক্তিশালী ডাইনিতে পরিণতি হয়েছিল। নীলিমাকে শুভ্রর বাড়ির সকলে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতে থাকলো। কিন্তু জয়ের আনন্দে কারণ মনেই থাকলো না ডাইনির বলা শেষ কথাটা। সকলে জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। আসার পথে শঙ্খ শুভ্রকে বলল, এই কি এত ভাবছো? ওই ডাইনিটা তো শেষ হয়ে গেছে, তবে আর চিন্তা কিসের ভাই? এই ওই ডাইনিটার বলা শেষ কথাটা আমাকে ভাবাচ্ছে গো। শঙ্কর হাসি মুখ অজানা এক কারণেই চিন্তিত হয়ে পড়ল। বাড়ি পৌঁছে ঘরে ঢুকতেই সকলে লক্ষ্য করল যে বাড়িটা যেন কেমন থমথমে হয়ে রয়েছে। কোনো ঝড় যেন বয়ে গেছে বাড়িটার ওপর দিয়ে। সকলে বাইরেই বসে একটু কথা বলছিল। দিদা একটু ঘরে গিয়েছিল। হঠাৎ কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসেছে। দিদার মুখে ভয়ের রেশ স্পষ্ট। দিদা ভয়ে কথা বলতে পারছে না। কোনো মতে দিদা দাদুর ঘরের দিকে হাত দেখিয়ে ভয় মাখা কণ্ঠে বলল, বাবা শুভ্র, দাদু দাদু। শুভ্র অবাক হয়ে বলল, কি হয়েছে দাদুর? কি হয়েছে বলো না দিদা। তারা দেখল দিদা হঠাৎই জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেল। উপস্থিত সকলেই দিদাকে সামলে ছুটে গেল দাদুর ঘরের দিকে। ঘরে ঢুকতেই যা দেখল তাতে তাদের শরীরে সরীসৃপ খেলে গেল। সিলিংয়ে বাঁধা দড়ি থেকে ঝুলছে দাদুর দেহটা। শুভ্র সেই দৃশ্য দেখে বসে পড়ল। তার মাথায় কিচ্ছু আসছে না কি করে হলো এটা। সিলিং থেকে ঝোলার দড়িটা দেখে অবাক হয়ে গেল সে। অবিকল ওই ডাইনিকে যেই দড়িটা দিয়ে বাঁধা হয়েছিল ঠিক সেই রকম। শুভ্রর ঠিক এই সময়ে মনে পড়ে গেল ডাইনির বলা শেষ কথাটা। তখন শুভ বুঝতে পারেনি, কিন্তু এখন সে বুঝতে পারছে ডাইনিটা আসলে কি বলতে চেয়েছে। শুভ্রর মুখ থেকে বেরিয়ে এলো একটা কথা, ডাইনির শেষ শিকার তাহলে দাদু। দাদুর দেহটা সিলিং থেকে নামানো হলো। শশীকান্ত মুখার্জি যেন জিতেও হেরে গেলেন ওই ডাইনির কাছে। ডাইনিটাকে আটকে রাখতে পারলেন না তার শেষ থাবা বসানোর হাত থেকে।
দিদা এই বয়সে স্বামী হারিয়ে কেমন যেন বদলে গেল। তারপর শুভ্র ও শঙ্খ দাদুর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে গেল। দাদুর মৃত্যুটা অস্বাভাবিক ছিল, তার আরও একটি কারণ ছিল। যে মানুষটা হুইল চেয়ার ছাড়া যাতায়াত করতেই পারে না, সে কিভাবে গলায় দড়ির ফাঁস লাগিয়ে মারা যাবে? ব্যাপারটা কি আশ্চর্যজনক নয়? শুভ শক্তির জয় হয় এতদিন জেনে এসেছি, কিন্তু এবারে যেন এক অদ্ভুত ঘটনা ঘটল। এক অদৃশ্য ক্ষমতা বলে অশুভ শক্তির এতটাই দাপট দেখালো যে যার কাছে হার মানল শুভ শক্তি। সত্যি জিতেও যেন হেরে গেল শুভ শক্তি। যা তুমি একটু আগে শুনলে সেটা হয়তো কেবল গল্প নয়। এই মুহূর্তে তোমার চারপাশে তাকাও, সব ঠিকঠাক আছে তো? কারণ কিছু গল্প একবার শোনার পর তার ছায়া কিন্তু তোমার পেছনে হাঁটতে শুরু করে। রাত বাড়লে দরজাটা ভালো করে বন্ধ করে নিও কিন্তু, না হলে হয়তো তোমার পাশের ঘরেও কেউ দাঁড়িয়ে শুনছে এই গল্পটা। আচ্ছা, ভয় পেও না, সবটাই গল্পই ছিল। অবশ্য যদি হঠাৎ তোমার পেছনে কেউ হাসে, সেটা কিন্তু আমার দোষ নয়। শুনে হাসছো বলো, তাই না? ঠিকই করছো, কারণ পরের গল্পটা হয়তো তোমার নাম নিয়ে শুরু হবে। তখন হাসিটা থাকবে তো? তোমাদের এই ভালোবাসায় আজ রাতের চিতা অডিও স্টোরি পৌঁছে গিয়েছে আরও এক ধাপ। ধন্যবাদ আমাদের পরিবারের অংশ নেওয়ার জন্য। তবে এখানেই শেষ নয়, আগামী গল্পতে থাকছে এক্সক্লুসিভ ভয়, হাসি, রহস্য আর অজানা দুনিয়ার গল্প, যা শুধুই আমাদের মেম্বারদের জন্য। তাই আজই জয়েন বাটন ক্লিক করে হয়ে যাও রাতের চিতা অডিও স্টোরির মেম্বার। কারণ গল্প শুধু শোনা নয়, এবার গল্পের ভেতর ঢুকে পড়ার সময় এসে গেছে। ধন্যবাদ সবাইকে। তোমাদের ভালোবাসা থাকলে 1 লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলবো আমরা, আর প্রতিটি রাতে নতুন ভয়ের আলো জ্বালাবো। তোমরা পাশে থাকবে তো?